নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। আজকের আমাদের নিবেদন লেখক রূপম রায়ের লেখা কালিম্পং শহরের গুপ্ত সন্ত্রাস। অজিতেশ সিরিজের এই গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রত্যেক সপ্তাহে এরকম অসাধারণ সব গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের এই নিবেদন। তবে কি এই অভিশাপ আমাদের ধ্বংস করবে? আর কি কিছু করার নেই, আমাদের কিছু করার নেই। এখন কোনো পথ নেই। ঈশ্বর, এই অভিশাপ আমাদের ধ্বংস করবে। দেবতা রুষ্ট হয়েছেন, আমাদের আর নিস্তার নেই। আমি বলেছিলাম দেবাংশু বাবুকে ওই গুহার কাছে যাবেন না, কিন্তু তিনি শুনলেন না। দেখলে তো কি হলো। কলকাতা থেকে দার্জিলিং মেল ছেড়েছে কাল রাতে ট্রেনে ঘুমটা মোটামুটি ভালোই হয়েছে। তবে পরের দিন সকালে ঘুম ভাঙতে আমরা এটা ওটা নিয়ে আলোচনা করছি, কিন্তু হঠাৎ করেই আমাদের সামনে কালিম্পংয়ের স্থানীয় এক কাগজওয়ালা এসে হাঁক দিল। পেপার নেবে, পেপার, তাজা খবর। প্রত্নতত্ত্ববিদ দেবাংশু চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু। পেপার নেবে, পেপার, তাজা খবর। কাগজটা যে অজিতেশ কিনত সেটা আমি ভালো মতোই জানতাম। ট্রেন ছুটে চলেছে দুর্বার গতিতে। অজিতেশ খবরের কাগজটা কিনে আমার হাতে ধরিয়ে দিয়ে বাইরে ট্রেনের জানালা দিয়ে দৃশ্য দেখায় মনোনিবেশ করল। আমি খবরের কাগজটা পাওয়ার পর মন দিয়ে একটু পড়লাম। দেখো অজিতেশ, পাহাড়ের মানুষ রহস্য শুনলে কতটা আকৃষ্ট হয়, কিন্তু পড়ে যা বুঝলাম এবার এই কেস সত্যিই অদ্ভুত। লকড রুমের ভিতরে খুন, আর এখানকার স্থানীয় পাহাড়ি লোকেরা নাকি এটাকে কুসংস্কার রূপে দেখছে, আর তার কথা খবরের কাগজের পাতায়ও লিখেছে। তারা নাকি ছায়ার দেবতার অভিশাপে এটা হয়েছে বিশ্বাস করে। তোমার এই সম্পর্কে কি মতামত ভাইয়া? অমরজিৎ, মানুষ যতই উন্নত হোক, তাদের মনের এক কোণে ভয় সব সময় থাকে, আর এই ভয় সবচেয়ে সহজ অস্ত্র। এখানে কোনো অভিশাপের কথা বলা হয়েছে, তাই না? তবে আমি বলছি, সব ছায়ার পিছনে আলো থাকে। হয়তো এই মৃত্যুটা স্বাভাবিক নয়, তাই তাকে ধামা চাপা দেওয়ার জন্য এসব গালগপ্প তৈরি হচ্ছে। তোমার কি ইচ্ছে তবে অজিতেশ? আমরা কিন্তু এবার ঘুরতে এসেছি, কোনো কেসে জড়িয়ে পড়ার ব্যাপারে তুমি থাকলে থাকতে পারো ভাইয়া। আমার পুজোর আগে প্রকাশককে নতুন বই লিখে দিতে হবে, মাথায় অনেক চাপ। লেখকদের তো এই জ্বালা বোঝোই সব। তবে আমি নিশ্চিন্তে পাহাড়ে বসে এবার নিজের নতুন উপন্যাসটা শেষ করব, এটাই ইচ্ছা। আরে সে তুমি লেখো না, কিন্তু আমার আর খালি বসে থাকতে একদম ভালো লাগছে না এখানে এসে। তার উপরই রহস্যের গন্ধ যখন নাকে গেছে, এখানকার স্থানীয় পুলিশ ইন্সপেক্টর সহায় আমার চেনা, তাকে জিজ্ঞেস করে কেসটা নিয়ে আলোচনা করে দেখব। যদি দেখি জটিল কিছু, তবে নিশ্চয়ই এগোনো যাবে। কালিম্পংয়ে পৌঁছে আমরা প্রথমে হোটেলে গেলাম। সারা রাতে ট্রেনের ধকল যাবার জন্য সেদিনটা বাইরের মনোরম দৃশ্য উপভোগ করে কাটালাম। অজিতেশ কিন্তু এর মধ্যে থানায় ফোন করে সব খোঁজ খবর নিয়ে নিয়েছে এই কেসটা সম্পর্কে, আর ইন্সপেক্টর সহায় নাকি তাকে বিষয়টা খুঁটিয়ে দেখার অনুমতি দিয়েছে। তাই বলা যায় অজিতেশ নিজের মতো কাজ করবে। আমি যতই বলি যে আমি লেখার কাজে ব্যস্ত থাকব, কিন্তু অজিতেশের সঙ্গে কোনো কেসের কাজে জড়িয়ে পড়াটা আমায় আলাদা একটা আনন্দ দেয়। তাই ওকে একা আমি ছাড়ব না। পরের দিন ঘুম ভাঙল কালিম্পংয়ের ঘন কুয়াশা ঢাকা একটা অসাধারণ সুন্দর সকালের সঙ্গে। হোটেলের বাইরে থেকে ভেসে আসছে নানা রকম পাখিদের মিষ্টি ডাক। তবে এর মাঝেও সূর্যমামা ওঠার সঙ্গে সঙ্গে কাঞ্চনজঙ্ঘা আমাদের সামনে নিজের অপরূপ সুন্দর রূপ
উজাড় করে দিল। আমি যতবার কাঞ্চনজঙ্ঘা দেখি ততবারই যেন মুগ্ধ হয়ে উপভোগ করি সৃষ্টিকর্তার সৃষ্ট এই অসাধারণ ভাস্কর্য। অজিতেশ বলেই রেখেছিল যে সে বেরোবে, তাই আমরা আর দেরি করিনি। হোটেলেই ব্রেকফাস্ট সেরে তৈরি হয়ে নিলাম বেরোবো বলে। একটা গাড়ি করে আমরা বেরিয়ে পড়ি অজিতেশের বলা ঠিকানার উদ্দেশ্যে। পথে যেতে যেতে সে বলেছিল আমরা এখন চলেছি দেবাংশু বাবুর বাংলোর উদ্দেশ্যে। পথে মনোরম পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একটি পুরনো বড় কাঠের বাড়ির সামনে, যার দেওয়াল বলছে এটা বেশ পুরনো, আর তাতে বয়সের ছাপ স্পষ্ট। বাংলোর সামনে দাঁড়িয়ে থাকা কেয়ারটেকার আমাদের স্বাগত জানালো। আপনারাই কি শহর থেকে এসেছেন? পুলিশ বাবুরা আমাকে বলছিল আপনারা আসবেন। আমি এখানে প্রায় 20 বছর ধরে কাজ করছি বাবু, কিন্তু দেবাংশু বাবুর মতো লোককে এমন বিপদে পড়তে আগে কখনো দেখিনি। বিপদ? কি দেখলেন আপনি? সেদিন রাতে আমি একটা ছায়া মূর্তি দেখেছিলাম বাবু। সেটা কোনো মানুষের মতো কিন্তু নয়, ও বড় অদ্ভুত, বড় ভয়ঙ্কর। আর ওই রাতেই তো দেবাংশু স্যারের সাথে এমন হলো। আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, আমাদের একটু কাজ আছে, আমরা দেবাংশুবাবুর ঘরটা একটু ঘুরে দেখতে চাই। মদন আর কিছু বলল না। সে আমাদের ঘরে যাবার রাস্তা দেখিয়ে দেওয়ায় আমরা সেই দিকেই এগিয়ে গেলাম। আমরা এবার কেয়ারটেকারের বলা ঘরে প্রবেশ করলাম। ঘরটি খুবই সুশৃঙ্খল, আর এটা যে কোনো ইতিহাসবিদদের ঘর হবে তা সহজে আন্দাজ করা যায়। চারিদিকে ইতস্তত বহু প্রাচীন বই এবং পুঁথি ছড়ানো ছেটানো রয়েছে, কিন্তু এর মাঝেও কিছু অস্বাভাবিকতা স্পষ্ট, যেমন জানালার কাচ ভাঙা, ডেস্কের উপর কিছু নোট, একটি মানচিত্র এবং একটি চিঠি। টেবিলের উপরে থাকা নোট এবং মানচিত্রটি হাতে তুলে নেয় অজিতেশ। মানচিত্রে কালিম্পংয়ের একটি পাহাড়ি গুহা চিহ্নিত করা রয়েছে। অজিতেশ একবার নিচু হয়ে ঘরের মেঝে থেকে আবিষ্কার করল একটি অদ্ভুত প্রাচীন মুদ্রা। দেখো তো, জানালাটা বাইরে থেকে ভাঙা, কিন্তু ঘর ভেতর থেকে বন্ধ ছিল। তোমার কি মনে হয় দেবাংশুবাবুর মৃত্যুটা আত্মহত্যা হতে পারে? অজিতেশ নিজের খাতায় কিছু একটা নোট করছিল। সে হাসতে হাসতে বলল, আত্মহত্যা? আর কেউ নিজেই নিজের ঘাড় মটকাবে? এটা একেবারেই খুন অমরজিৎ। তবে খুনি এমনভাবে কাজটা করেছে যেন সবাই বিশ্বাস করে এটা একটা অদ্ভুত কোনো অভিশাপের কাজ। আর এই দেখো, আমার মন বলে এই মানচিত্রে যে গুহার কথা বলা আছে সেখানে নিশ্চয়ই কোনো গোপন সত্য লুকিয়ে আছে। গুহা? দেবাংশুবাবু কি তবে কোনো গুপ্তধন খুঁজে পেয়েছিলেন? এই মুদ্রাটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা প্রাচীন। এখন এই মুদ্রা আর গুহার সংকেত দেখে তো এটাই মনে হচ্ছে অমরজিৎ। অজিতেশ এবার টেবিলে খুঁজে পাওয়া চিঠিটা হাতে তুলে নিল, কিন্তু সেই চিঠির কাগজটা পড়ার পর সে অদ্ভুতভাবে সেটা দেখতে লাগলো। তার দেখা হয়ে গেলে আমি সেটা হাতে নিয়ে দেখি তাতে লেখা আছে, আমি কিছু এমন আবিষ্কার করেছি যা পাহাড়ের ইতিহাস বদলে দেবে, কিন্তু আমি বিপদে আছি। আমার চারপাশে ছায়ারা ঘুরছে, তাদের হাত থেকে আমি কতদিন বাঁচব আমি জানি না। অদ্ভুত ব্যাপার, চিঠিটা অসমাপ্ত। দেবাংশুবাবু কি জানতেন তার মৃত্যুর ঝুঁকি আছে? নিশ্চয়ই, এবং আমি নিশ্চিত তিনি কিছু একটা আবিষ্কার করেছিলেন, আর সেই আবিষ্কারই তার মৃত্যুর কারণ। আমরা এবার বেরিয়ে আসি সেই ঘর থেকে, আর বেরোনোর সময় কেয়ারটেকার মদনের কাছে জানতে চাই সে কিছু জানে কিনা দেবাংশুবাবুর মৃত্যুর ব্যাপারে, কারণ সে স্থানীয় লোক। তবে তার কথা শুনে আমরা অবাক হলাম বেশি। আপনারা তল্লাশি করছেন করুন, তবে আমরা জানি দেবাংশুবাবু গুহায় একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক দেবতার মূর্তি খুঁজে পেয়েছিলেন।
আর তিনি আমাদের স্থানীয় মানুষদের বিশ্বাস ভেঙে ওই জায়গায় গবেষণা চালিয়ে যান দিনের পর দিন। আমরা বহুবার বারণ করেছিলাম ওনাকে যে আমাদের ছায়ার দেবতা সেই পাহাড়ের গুহায় বাস করেন। তিনি তা একেবারেই শোনেননি। আর দেখুন, দেবতার অভিশাপেই কিনা শেষ হতে হলো ওনাকে। ঠিক আছে মদন, আমার মন বলছে এই জায়গাটা ঘিরে অথবা এই বাংলোটা ঘিরেই কোনো রহস্যের ইঙ্গিত রয়েছে। আমি পুলিশের থেকে বিশেষ অনুমতি নেব যাতে এই বাংলোতে আমরা সে রাত কাটাতে পারি। তবেই হয়তো সব সত্য আমাদের কাছে ধরা দেবে। আর এই বাংলোতে আরও কি কেউ থাকেন নাকি? থাকেন বই কি, দেবাংশু সাহেবের সেক্রেটারি থাকেন এখানে। তবে উনি এখন একটু বেরিয়েছেন। কাল এলে হয়তো আপনারা ওনার সঙ্গে দেখা করতে পারবেন। আমরা কেয়ারটেকার মদনকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে আসি সেখান দিয়ে। তবে তার বলা কথাগুলোর মধ্যে কুসংস্কারের ছাপ স্পষ্ট ছিল। আর অজিতেশ কোনোরকম কুসংস্কারে বিশ্বাস করে না। সেই দিনের মতো আমরা আশেপাশের কিছু সাইট সিন করে হোটেলে ফিরে এলাম। তবে কেসটা এতটা অদ্ভুত যে ঘোরার দিকে আমার কেন জানি না মন নেই। আগের দিন রাতেই অজিতেশ ইন্সপেক্টর সহায়কে বলে রেখেছিল আমাদের সেই বাংলোতে থাকার কথা, কিন্তু তাতে আপত্তি জানাননি। বরং তিনি অত্যন্ত খুশি যে অজিতেশ এই তদন্তের ব্যাপারে তাদের সাহায্য করছে। পরের দিন সকাল হতেই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কালকের দেখা দেবাংশুবাবুর বাড়ির উদ্দেশ্যে। মদন কেয়ারটেকার অতি যত্নের সঙ্গে একটা নিচের ঘরও খুলে দিল আমাদের থাকার জন্য। অজিতেশ ওকে চা আনতে বলার সঙ্গে সঙ্গেই সে বেরিয়ে গেল। আমি যতই বাংলোটাকে দেখছি ততই অবাক হচ্ছি। এত সুন্দর বাংলো বাড়ি যদি আমার মতো লেখকের হতো তবে সাহিত্য চর্চা কতই না সহজ হয়ে যেত। এত সুন্দর পরিবেশ, তার সঙ্গে পাখিদের কলতান, সামনে সুন্দর কাঞ্চনজঙ্ঘা এবং পাহাড় শৃঙ্গের মনোরম দৃশ্য যেন যেন চোখ জুড়িয়ে যায়। আনমনে জানালা দিয়ে তাকিয়েছিলাম। ঠিক এমন সময় আমাদের ঘরে প্রবেশ করলো বয়স 25-26 একটি মেয়ে। আগেই জেনেছিলাম তার নাম রোহিণী সেনগুপ্ত। দেখে তো বেশ শিক্ষিত এবং বুদ্ধিদীপ্ত বলেই মনে হলো। গায়ের রং ফর্সার দিকে, শরীর মেদবিহীন। পাহাড়ি মেয়েরা বোধ করি এতটাই সুন্দর হয়। কিন্তু এখন এই সকালেও মেয়েটার চেহারায় গভীর ক্লান্তি এবং অস্থিরতার ছাপ স্পষ্ট। আমাদের কিছু বলার আগেই সে বলল, স্যার, আপনারা এসে ভালোই করলেন। আমি আমি খুব ভয় পাচ্ছি। দেবাংশু স্যার আমাকে বলেছিলেন তার আবিষ্কার পাহাড়ের ইতিহাস বদলে দেবে, কিন্তু তারপর থেকেই তিনি অদ্ভুত সব আচরণ করতে শুরু করেন। তিনি বারবার বলতেন কেউ তাকে অনুসরণ করছে, কিন্তু কিন্তু আর শেষ রক্ষা হলো কই। তুমি কি জানো তিনি ঠিক কি নিয়ে কাজ করছিলেন? আর একটা গুহার ম্যাপ আমরা পেয়েছি। তাই তুমি যদি এইটার ব্যাপারে কিছু আলোকপাত করতে পারো। এই গুহাটি, এখানে তো অনেক প্রাচীন এক গুপ্তধনের অস্তিত্ব আছে শুনেছি। দেবাংশু স্যার বলতেন এটি শুধু ধন সম্পদের বিষয় নয়, এটি ইতিহাস এবং লোককথার মধ্যে লুকিয়ে থাকা সত্যও প্রকাশ করবে। রোহিণী, তুমি কি মনে করো কেউ কি দেবাংশুবাবুকে হত্যা করেছে আবিষ্কার বন্ধ করার জন্য? রোহিণী মাথা নিচু করে বলল, হয়তো, আমি নিশ্চিত নই, তবে তার মৃত্যু স্বাভাবিক মোটেই ছিল না। তুমি তো প্রফেসর দেবাংশুর সাথে এর আগেও ওই গুহাতে কাজ করতে গেছো আশা করি। আমাদের কাল কি সেখানে তুমি নিয়ে যেতে পারো একবার? কেন নয়, তবে এখানে স্থানীয় লোকেরা ওই গুহাটিকে অভিশাপের চোখেই দেখে। তারা দেবাংশুবাবুকে ওখানে যেতে মানা করেছিল। আর আপনারা সেটা শুনেও সেখানে যাবেন? কোনো ভীতিমূলক কুসংস্কার এ সত্যান্বেষী অজিতেশ বক্সী অন্তত বিশ্বাস করে না। তবে আমার কাজ সত্য অনুসন্ধান, তাই আমায় সেখানে যেতেই হবে। সেখানে হয়তো এমন কিছু আছে যা এই মৃত্যুর রহস্যকে আমাদের সামনে তুলে ধরবে। আমরা ঠিক করি পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব সেই গুহার সন্ধানে, এবং রোহিণী আমাদের সঙ্গে যাবে।
অজিতেশের কাছে রিভলভার আছে, তাই কোনো বিপদ ঘটলে সেটা যে কাজে লাগবে তা আমি বুঝতে পারছি। সেদিন আর তেমন কিছু ঘটেনি, তবে রাতে বাংলোর পরিবেশ যেন আরো বেশি অদ্ভুত রকমের থমথমে হয়ে ওঠে। হয়তো পাহাড়ের রাত নামে এইরকমই নির্জন ও নিশ্চুপ। আমাদের রাতের খাওয়া দাওয়া মোটামুটি শেষ করে আমরা সেই দিনের মতো শুয়ে পড়লাম। তবে কেন জানি না, রাতের বেলা হঠাৎ করেই আমার ঘুমটা গেল ভেঙে। আমার ঘুম এমনিতেই পাতলা, কিন্তু এমন সময় আমার চোখ গেল জানালার দিকে। অন্ধকার ঘরের বাইরে বন্ধ জানালার দিকটা রাস্তার আলোতে একটু আলোকিত। ঠিক এমন সময় কুয়াশার মধ্যে বাংলোর পেছন থেকে ভেসে আসা পায়ের আওয়াজ হঠাৎ করেই আমার কানে ধরা দেয়। আমি বুঝতে পারলাম একটা অন্ধকার ছায়ামূর্তি আমাদের জানালার কাছে যেন আড়ি পাচ্ছে। আমি ঘুমকাতুর চোখে অজিতেশকে একটু ফিস করে ডাকলাম, অজিতেশ, অজিতেশ, ওঠো। বাইরে জানালার দিকে কেউ একটা বাংলোর আশেপাশে ঘোরাফেরা করছে। আমি জানালার দিকে একটা ছায়ামূর্তি দেখতে পেলাম। অজিতেশ ঘুম চোখে ছিল। সে একটু ইতস্তত হয়ে উঠে বসল, আর সঙ্গে সঙ্গে পেছনে জানালার দিকের ছায়ামূর্তিটা যেন আড়ালে সরে গেল। জানালার দিকে শুকনো পাতার খড়খড় শব্দও যেন কানে এলো আমার। ঘরের মানুষ যে জেগে উঠেছে সেটা টের পেয়েই বাইরের ছায়ামূর্তিটা পালিয়ে গেছে। অজিতেশ ঘুমকাতর স্বরে বলল, তুমি বাইরে জানলার কাছে কাউকে কি দেখতে পেয়েছো অমরজিৎ? আমি নিজের মাথাটা উপর নিচ নেড়ে বুঝিয়ে দিলাম, হ্যাঁ। আমি জানতাম কোনেরা নিশ্চয়ই আমাদের গতিবিধি নজরে রাখছে। ওরা মনে করছে আমরা দেবাংশু বাবুর গবেষণার খুব কাছে পৌঁছে গেছি। তাহলে এবার কি করবো অজিতেশ? অত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। ওরা যতই লুকাক, আমরা সময় এলে ওদের মুখোশ খুলে দেব। কাল সকালে গুহায় যেতে হবে। এখন ঘুমাও অমরজিৎ, ঘুমাও, ভালো করে ঘুমাও। পরদিন ভোর হবার সঙ্গে সঙ্গেই আমরা তৈরি হয়ে নিলাম। এই ভোরবেলা পাহাড়ি গ্রামের ঠান্ডা বাতাস আমাদের শরীরে তখন কম্পন ধরিয়ে দিচ্ছে। পাহাড়ি বাংলোর বাইরে চারপাশে তখন জমে আছে ঘন কুয়াশা, কিন্তু এই কুয়াশার ভেতরেও লুকিয়ে থাকা রহস্যময় গুহর দিকে রওনা দিতে আমরা প্রস্তুত, এবং রোহিণীও আশা করি তৈরি হয়ে গেছে এতক্ষণে। আগে জেনেছি এই গুহার নাম স্থানীয়দের কাছে কুখ্যাত কালধ্বনি গুহা। গ্রামের অনেকেই বিশ্বাস করেন গুহায় প্রবেশ করলে জীবিত ফেরা সম্ভব নয়। বেশি দেরি না করে সকাল 7টার মধ্যে আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম একটা গাড়ি নিয়ে। স্যার, আমি একবারই গেছি ওই গুহায় প্রফেসরের সাথে। তবে আমাদের সেখানে যাবার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার দরকার আছে, যা আমাদের সাহায্য করবে পরে। যেমন ধরুন, ওই একটা হ্যারিকেন কেনা উচিত, যা অন্ধকার গুহায় আমাদের আলো দেখাতে কাজে দেবে। এই গ্রামের বাজারে আপনি টর্চ পাবেন না, তাই এটাই এখন নিয়ে নিন। আমি কাছের বাজারে গাড়ি থেকে নেমে সেই হ্যারিকেন কিনতে যাব বলে এগিয়ে গেলাম। তবে স্থানীয় কিছু লোক আশা করি আমাদের আর সঙ্গে রোহিণীকে দেখেছিল, তাই কিছু একটা নিজেদের মধ্যে ফিস করে কথা বলছিল। আমি একটা দোকানের দিকে এগিয়ে গিয়ে একটা হ্যারিকেন কিনলাম, কিন্তু টাকা দেবার সময় সেই দোকানের দোকানদারটি আমায় ফিস করে বলল, বাবুরা, আপনারা কি কালধ্বনি গুহায় যাচ্ছেন? দেবাংশু বাবুর কি হলো দেখলেন তো? তাও কি আপনারা শিক্ষা পেলেন না? যান, ফিরে যান। সেই সময় দোকানে বসে থাকা এক বৃদ্ধ বলে ওঠে, ওদের যেতে দাও, ওদের থামানো যাবে না। তবে জেনে রেখো বাছা, ছায়ার দেবতার অভিশাপ থেকে কেউ বাঁচতে পারে না। সে অভিশাপ তোমাদেরও গ্রাস করবে। আমি আর দোকানে দাঁড়াইনি, জিনিসটা কিনে গাড়িতে ফিরে বললাম, অজিতেশ,
এই গুহা নিয়ে মানুষের এত ভয়, সত্যিই কি এমন কিছু আছে নাকি নাকি কেবল কুসংস্কার? মানুষ কি নিয়ে গল্প তৈরি করে যান, যাকে মানুষ ভয় পায়। কিন্তু যত কুসংস্কারই থাকুক, সত্যি সবসময় যুক্তির ভেতরই লুকিয়ে থাকে। এটা মাথায় রেখো অমরজিৎ। রোহিণী আমাদের পথ দেখিয়ে নিয়ে আসছিল এতক্ষণ জঙ্গলের ভেতর দিয়ে। জঙ্গলটা যে একটু একটু করে বৈধ ঘন হয়ে উঠছে তা আমাদের কাছে স্পষ্ট। নিচে পাকা রাস্তা ছেড়ে আমরা পাহাড়ি মাটির রাস্তা ধরেছি প্রায় মিনিট খানেক হলো। গাড়ি থামলো এক গভীর বনের মধ্যে। চারিদিকে পাখির কলতানের শব্দ ছাড়া অন্য কিছু শোনা যায় না। কালিম্পংয়ের এই পাহাড়ি ঘন জঙ্গলের ভেতর দিয়ে গুহার পথে হাঁটতে শুরু করি আমরা। রোহিণী আমাদের আগে আগে পথ দেখিয়ে এগোচ্ছিল, কিন্তু তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আমি একবার স্যারের সঙ্গে এই পথে এসেছিলাম, তবে গুহার ভেতরে একটা অদ্ভুত রকমের শীতল অনুভূতি ছিল। মনে হচ্ছিল কেউ যেন আমাদের উপর নজর রাখছে। আর স্যার সেই গুহার ভেতর থেকেই একটা প্রত্নতাত্ত্বিক মুদ্রা খুঁজে পান। প্রফেসর দেবাংশু যখন এই মুদ্রা গুহা থেকে এনেছিলেন, তাহলে গুহায় আরো কিছু লুকিয়ে তো থাকতেই পারে, তাই না অজিতেশ? অমরজিৎ, সেটা তো হতেই পারে, কিন্তু এখন বড় কথা হলো আমাদের সেই গুহায় প্রবেশ করতে হবে, আর সেই গুহার রহস্য ভেদ করতে হবে। কে ওখানে? স্যার, আমার মন বলছে ওটা কোনো জন্তু নয়, ওটা মানুষ, আর সে আমাদের অনুসরণ করছে। ভয় পেও না, আমার সাথে অস্ত্র আছে। এবার এগোনো যাক গুহার দিকে। আমরা আর একটু এগোতেই চোখে পড়ল একটি ত্রিভুজ আকৃতির অন্ধকার গুহা মুখ। গুহার প্রবেশদ্বারে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সবার মুখেই চাপা উত্তেজনা আর ভয় মেশানো অনুভূতি খেলা করে গেল। গুহার মুখে অদ্ভুতভাবে কালো এবং গভীর। গুহার ভেতরে প্রবেশ করার পরপরই সবাই অনুভব করলাম অদ্ভুত এক শীতল বাতাস যেন চারিদিকে বয়ে বেড়াচ্ছে। কিন্তু স্যাঁতস্যাঁতে গুহার পাথরের দেওয়ালে কিছু অদ্ভুত নতুন চিহ্ন আরো স্পষ্ট হয়ে ওঠে অন্ধকারের ভেতর। আমরা এগিয়ে চলেছি গুহার পাথুরে পথ ধরে। সবার আগে অজিতেশ এবং তার পেছনে আমরা। অজিতেশের হাতে হ্যারিকেন জ্বলছে, আর সেটাই আমাদের পথ দেখাচ্ছে সামনের। গুহার গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে পথ আরো সংকীর্ণ হয়ে উঠেছে। ঠিক এমন সময় হঠাৎ করেই গুহার এক কোনায় মাটির মধ্যে কিছু যেন একটা চকচক করে উঠতে দেখলাম আমরা। অজিতেশ সেই জিনিসটা হাতে তুলে দেখল, আমরাও দেখলাম। এটা তো হুবহু একটা মুদ্রা, যে মুদ্রা প্রফেসর দেবাংশু পেয়েছিলেন কুড়িয়ে এই গুহা থেকে। কিন্তু এমন সময় ভয় কাঁপতে কাঁপতে রোহিণী বলে ওঠে, হ্যাঁ স্যার, দেবাংশু বাবু এখানে এসেছিলেন। ঠিক এখান থেকে মুদ্রা তুলতে গিয়ে কিছু কিছু শব্দ শুনেছিলেন। তারপর থেকে তিনি বারবার বলতেন, ছায়ারা আমাকে খুঁজে নেবে। আমরা এবার আরেকটু এগিয়ে গেলাম গুহার সেই পথ ধরে। তবে বেশি দূর যেতে হলো না, কারণ এবার আমাদের চোখ আটকে গেছে পাথরের দেওয়াল জুড়ে ছড়িয়ে থাকা কিছু প্রাচীন চিহ্ন দেখে, যা কোনো অজানা ভাষায় খোদাই করা। অজিতেশ, দেখো, গুহার মুখে লেখাগুলো কত পুরনো দেখাচ্ছে। রোহিণী, এগুলোর কি দেবাংশুবাবু অর্থ পুনরুদ্ধার করতে পেরেছিলেন? স্যার বলেছিলেন এটি একটি প্রাচীন পাহাড়ি রাজবংশের চিহ্ন, কিন্তু এই ভাষা প্রায় বিলুপ্ত, তাই তিনি সম্পূর্ণভাবে বুঝতে পারেননি। তবে তিনি বলেছিলেন এর মধ্যে একটি ধাঁধা লুকিয়ে আছে, আর সেটি তিনি খুঁজে বার করবেন। একদম ঠিক বলেছ রোহিণী, এই চিহ্নের পিছনে অনেক রহস্য রয়েছে যা প্রফেসর ভেদ করতে পারেননি। তবে আমরা এবার তাই করব। আমরা কথা বলছি, এমন সময় হঠাৎ গুহার ভেতরে পেছন থেকে একটি ভারী পায়ের শব্দ শোনা গেল। সেটা শুনেই আমরা সবাই চমকে উঠে পেছনের দিকে তাকাই, কিন্তু সেখানে অন্ধকারে স্পষ্ট কিছু চোখে পড়ল না। তবে ঘন কুয়াশার মতো কিছু একটা কালো ছায়ামূর্তি ধীরে ধীরে যেন আমাদের দিকে এগিয়ে আসছে।
ওটা কি মানুষ না পশু? অমরজিৎ, ভয়ের কিছু নেই, আমার কাছে অস্ত্র আছে। আমরা সর্বদা প্রস্তুত যে কোনো বিপদের মোকাবিলা করার জন্য। কিন্তু গুহার ভেতর সেই অদ্ভুত ছায়ামূর্তির উপস্থিতি যেন আধারকে গাঢ় করে তুলেছে আরো। এই মুহূর্তে আমার যেন মনে হলো আমরা এই গুহায় অন্ধকারে আটকা পড়েছি। ধীরে ধীরে ছায়ামূর্তিটি পরিষ্কার হতে থাকে এবং সেটা এগিয়ে আসে আমাদেরই দিকে। কাছে আসতে বুঝতে পারি সে একজন মানুষ, তবে তার মুখে একটা কালো রঙের মুখোশ এবং পুরো শরীর একটা কালো কাপড়ে ঢাকা। তবে অজিতেশের হাতে বন্দুক ধরা দেখে লোকটা হয়তো ভয় পেয়েছে। অজিতেশ একটা হুঙ্কার দিল, কে তুমি? এই গুহায় কি করতে এসেছো? ছায়ামূর্তিটি এবার কাঁপতে কাঁপতে অজিতেশের দিকে এগিয়ে আসে। তারপর ভয় ভরা কণ্ঠে বলে ওঠে, আমি এখানে এসেছি তোমাদের কিছু বলার জন্য। দেবাংশু স্যারকে আমি দেখেছিলাম। তুমি কি দেবাংশু স্যারকে চিনতে? হ্যাঁ, আমি চিনতাম তাকে, এবং তিনি এখানে বহুবার এসেও ছিলেন ওই গুপ্তধন খুঁজতে। কিন্তু এখানে তার মৃত্যুর আগে আমি এক অদ্ভুত বিষয় দেখেছিলাম। কি দেখেছিলে তুমি? সবটা খুলে বলো আমাদের। আমি প্রথমবার দেবাংশু স্যারের পিছু নিয়ে যেবার আসি, তখন দেখেছি তিনি গুহার এক গভীর অংশে প্রবেশ করেছিলেন, আর সেখান থেকে ভেসে আসছিল এক অদ্ভুত রকমের শব্দ, এবং সেটা ছিল অদ্ভুত রকমের ভয়ানক। আর সেটা শুনেই আমি ওখান থেকে ভয় পালিয়ে যাই। তাহলে কি গুহার ভেতরে আর কেউ আছে? সেটার উত্তর আমরা এখানে দাঁড়িয়ে পাবো না রোহিণী। আমাদের গুহার আরো ভেতরে প্রবেশ করতে হবে, যেখানে প্রফেসর দেবাংশু গিয়েছিলেন। আমরা আরো এগিয়ে গেলাম গুহার আরো ভিতরে। এবার কিন্তু সেই অন্ধকার ছায়ামূর্তিটি আমাদের পেছন আমাদের অনুসরণ করে এগিয়ে চলল। আর একটু এগোতেই আমরা একটি বড় পাথরের খাঁজের সামনে এসে দাঁড়ালাম। খাঁজটি কিছুটা বিস্তৃত এবং তার ভেতরে প্রবেশের জন্য একটি সংকীর্ণ পথ রয়েছে। আমাদের নজরে এলো তা। সেটা দেখে রোহিণী আতঙ্কিত স্বরে বলল, দেবাংশু স্যারের আবিষ্কৃত গুপ্তধন এখানেই লুকিয়ে থাকতে পারে। আমরা আর কোনো কথা বললাম না, এগিয়ে গেলাম সেই অন্ধকার সংকীর্ণ পথ ধরে। খাঁজের ভেতরে প্রবেশ করে আমরা তো অবাক, কারণ ভেতরে অন্ধকারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু প্রাচীন প্রত্নবস্তু। কিন্তু এখানকার বাতাস যেন অদ্ভুত চাপা প্রকৃতির, এবং এক অদ্ভুত ভয়ে বেশানো আতঙ্ক কাজ করছে আমাদের প্রত্যেকেরই মনে। কিন্তু এবার আমাদের দৃষ্টি আকর্ষণ করলো একটা বিশাল বড় ধরনের এক পাথরের মূর্তি। আর সেটা যে কোনো প্রাচীন দেবতার তা আমাদের কাছে স্পষ্ট। আর এটি সম্ভবত গুহার রক্ষক, আর এই দেবতাই গ্রামবাসীদের আতঙ্কের কারণ। এটা কি? এই মূর্তি তো কল্পনার অতীত। এটাই সেই রহস্যময় ছায়ার দেবতা। আর দেবাংশু স্যার ঠিক এই মূর্তির ওপর গবেষণা করতে চেয়েছিলেন। মানে এটাই দেবাংশু বাবুর আবিষ্কার? তবে কেন তিনি এখানকার গোপনীয়তা ভাঙতে চেয়েছিলেন? আমি জানি এই গুহার ভিতরে কিছু অদ্ভুত রহস্য লুকিয়ে আছে, যেটা কোনো গুপ্তধনের সঙ্গে জড়িত। আর তাই এখানে যারা আসে তাদের উদ্দেশ্য সঠিক নয়, তাই তাদের ওপর এই মূর্তির অভিশাপ বর্ষিত হয়। ওসব কথা থাক, আমাদের এখন কাজ এখানে কি রহস্য লুকিয়ে আছে সেটা বার করা। আমি মূর্তির চারপাশটা একটু খুঁজে দেখতে চাই, তোমরা এখানে দাঁড়াও। অজিতেশ আর দেরি করল না, যেমন বলা তেমন কাজ। সে মূর্তির চারপাশটা ভালো করে খুঁটিয়ে দেখতে শুরু করল। আর সেই মূর্তির আশেপাশে অনেক পুরনো চিহ্ন চোখে পড়ল আমাদের, যা স্থানীয় লোকেদের কাছে ছায়ার অভিশাপ এই নামেই পরিচিত। অমরজিৎ, ভালো করে দেখো, এখানে এতগুলো চিহ্ন রয়েছে, তবে খোদাই করা চিহ্নগুলো সম্ভবত প্রাচীন দেবতা বা কোনো ইতিহাসের ঘটনার বর্ণনা দিচ্ছে। আর সেটাই খুঁজে বার করার চেষ্টা করছিলেন দেবাংশুবাবু। অজিতেশ কথা বলছে ঠিক
এমন সময় পাথুরে দেওয়ালে একটা অদ্ভুত সংস্কৃত অক্ষরে লেখা একটা লাইন আমার চোখে পড়ল। অজিতেশ, ওদিকে দেখো। ওটার মানে করলে দাঁড়ায় যে স্থানের সত্য এবং মিথ্যার মধ্যে সীমারেখা মিশে যায়, সেই স্থান অন্ধকারের মধ্যে ডুবে যায়। আমার কথা শেষ হবার আগেই পুরো গুহার মাটি যেন অদ্ভুত রকমের কেঁপে উঠল। আমাদের যেন মনে হলো একটা হালকা ভূমিকম্পের মতো হতে পারে। আর যদি কোনো ক্রমে এই বিপর্যয় বেশি সময় চলে তবে পাহাড়ি এই পাথরি দেওয়াল চাপা পড়েই আমরা মারা পড়ব। আমরা দাঁড়াতে পারছি না, কিন্তু হঠাৎ করেই আমাদের অবাক করে একটা অদ্ভুত অমানবিক জন্তুর চিৎকার ভেসে এলো গুহার অন্ধকার ভেদ করে। আর এই চিৎকার যে কোনো অচেনা বন্য বস্তুর সেটা স্পষ্ট। কিন্তু এখানে এই জঙ্গলের ভেতরে পাথরে গুহায় জন্তু আসবে কোত্থেকে? এটা 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 ওই ছায়ার দেবতার অভিশাপ। আমাদেরকে এক্ষুনি এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। এখানে থাকা বিপজ্জনক। পালাও পালাও বলে চিৎকার করে আমাদের সঙ্গে আসা ছায়ামূর্তি গুহার বাইরের দিকে প্রচণ্ড বেগে দৌড়ে পালালো। অজিতেশ হয়তো তাকে পালিয়ে যেতে বাধা দিত, কিন্তু সে যেমন অদ্ভুতভাবে এসেছিল তেমন অদ্ভুতভাবেই নিজের পরিচয় না দিয়ে মিলিয়ে গেল গুহার অন্ধকারে। আমরা তাকিয়ে আছি। হঠাৎ করেই আমাদের সামনে তীব্র শব্দ করে পাথরের দেওয়ালটা ভেঙে পড়ল। আর সেটা ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই অদ্ভুত জন্তুটার গর্জনের রেশ একটু একটু করে কমে এল। একটা সময় পর সব শান্ত হয়ে এল। এই কয়েক মুহূর্তের মধ্যে যে কি হয়ে গেল সেটা আমরা কল্পনা করতে পারছি না, কিন্তু পাথরের দেয়ালটা ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই সেই স্থানের সৃষ্টি হলো একটি বৃহৎ গহ্বর। আমরা আলো নিয়ে এগিয়ে গেলাম সেটারই দিকে। আর একটু হাঁটার পথ আমরা আবিষ্কার করলাম একটি নতুন কক্ষ, যা হয়তো আমাদের আশার আলো দেখাতে পারে। সেখানে একটি বিশাল সিঁড়ি নিচে নেমে গেছে। আমাদের এই সিঁড়ি দিয়ে নামতে হবে, হয়তো এখানে গুহার আসল রহস্য লুকিয়ে আছে। আমরা অজিতেশের পেছন পেছন সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। আর প্রতিটি পদক্ষেপের সঙ্গে আমাদের মনের ভয় যেন আরো বেশি করে চেপে ধরতে শুরু করল। নিজের অন্ধকার যেন আরো ঘন হয়ে আসছে। পেয়েছি, ওই দেখো, পুরনো বই, পেন্সিল আর একটা নোট। এটি হয়তো দেবাংশুবাবুর গবেষণা স্থান। এখানেই তার সমস্ত নথিপত্র পড়ে রয়েছে। অজিতেশ পুরনো বইটি খুলে দেখে এবং লক্ষ্য করে বইয়ের প্রথমেই পাতায় লেখা আছে ছায়ার অভিশাপ ও গুহার ইতিহাস। অজিতেশ ওই নোট এবং বইটা হয়তো আরো বেশি সময় ধরে দেখত, তবে আমাদের অবাক করে গুহার বাইরের দিক থেকে ভেসে এলো একটা তীব্র চিৎকার। আর এই গলার আওয়াজ আমরা চিনি। এটা আমাদের সঙ্গে কিছুক্ষণ আগে আসা ছায়ামূর্তির গলার স্বর। সে যেন প্রচণ্ড স্বরে, প্রচণ্ড আক্রোশে এবং যন্ত্রণায় চিৎকার করছে। সেই আওয়াজ শুনে আর দাঁড়িয়ে থাকা যায় না। আমরা তীব্র গতিতে ছুটতে থাকলাম সেই আওয়াজের উৎস লক্ষ্য করে, কিন্তু আমরা অনেকটা দূরে চলে গিয়েছিলাম গুহার। তাই সামনের সিঁড়ি ভেঙে তারপর পাথুরে ঘর পেরিয়ে যখন গুহার মুখে এসে পৌঁছলাম তখন অনেক দেরি হয়ে গেছে। কারণ যে দৃশ্য আমাদের চোখে ধরা দিল তা আমরা কল্পনাও করতে পারিনি। কারণ ঠিক গুহার মুখে পড়ে আছে একটা মৃতদেহ, আর তার শরীরের যে প্রাণ নেই সেটা অজিতেশ তার নাকের সামনে হাত দিয়ে বুঝতে পারল। তবে এই খুনটা হলো কিভাবে? কেই বা লোকটাকে হত্যা করলো? সে তো সাহায্যের জন্য চিৎকার করেছিল এবং তার গলার আওয়াজ তাও আমরা শুনেছি, তবে এভাবে তার মৃত্যু হলো কিভাবে? রোহিণী হঠাৎ করে এমন সময় চিৎকার করে বলে ওঠে, এই খুনটা অনেকটা আমাদের প্রফেসর দেবাংশুবাবুর খুনের মতো। তার শরীরের কোনো স্থানে কোনো রকম রক্তের দাগ নেই, এমনকি তাকে আঘাতও করা হয়নি। তার মানে এই লোকটাকে যারা মেরেছে তারাই প্রফেসরকেও খুন করেছে। এই ছেলেটা খুন হতো না যদি সে আমাদের সাথে থাকতো।
তবে আমার মন বলছে এই গুহায় লুকিয়ে আছে এমন কোনো রহস্য যা হয়তো কেউ বা কারা লুকিয়ে রাখতে চায় এবং তার জন্য এদের খুন করছে। আমরা যাতে গুহার আর ভেতরে প্রবেশ না করি তার জন্যই এই ব্যবস্থা। তবে এখন কি অজিতেশ, এই গুহা তো তবে সত্যি অভিশপ্ত, ছায়ের দেবতার কথাই তো তবে সত্যি। আমাদের এখন কি করণীয়? আর এই বিপদপূর্ণ কাজে এগোনোর কি ঠিক হবে? আর গুহার ভেতরে একটা অদ্ভুত জন্তুর চিৎকারও আমরা কিন্তু শুনেছি, আর সেই যদি আমাদের ক্ষতি করে। একবার যে কাজে আমি নেমেছি সেটা শেষ করা না পর্যন্ত আমি চুপ করে বুঝতে পারবো না অমরজিৎ। তবে আমাদের এখন প্রথম কাজ বাংলোতে ফিরে যাওয়া আর পুলিশকে ইনফরমেশন দেওয়া এই খুনের ব্যাপারে। তারা এসে আগে দেহ তুলে নিয়ে যাক, তারপর আমরা পরে কি করণীয় তা চিন্তা করব। তবে গুহার ভেতরের রহস্য আমি ভেদ করবই। প্রফেসর দেবাংশু যেটা করতে পারেননি সেইটা আমি করব। ঠিক আছে, চলো এবার তাহলে আগে ফিরে যাওয়া যাক। আমরা গুহার মুখ থেকে পাথরের সংকীর্ণ পথ ধরে ফিরে যাব বলে পা বাড়িয়েছি, ঠিক এমন সময় আমাদের অবাক করে একটা তীব্র বন্দুকের গর্জন কানে এলো, আর সঙ্গে সঙ্গে একটা গুলি আমাদের পাশ দিয়ে বেরিয়ে গিয়ে লাগলো একটা পাথরের এক পাশে। অমরজিৎ, রোহিণী, তোমরা এই বড় পাথরটার দিকে এক্ষুনি লুকিয়ে পড়ো। কোনো দুষ্কৃতী আমাদের উপর হামলা করেছে, এখানে দাঁড়ানো ঠিক হবে না। অজিতেশ বলার সঙ্গে সঙ্গে অপর একটা গুলির শব্দ এলো আমাদের কানে, আর সেটা অজিতেশের দিক থেকে বেরিয়ে লাগলো পাশের বড় গাছটার গুড়িতে। আমরা এক মুহূর্ত সময় নষ্ট না করে তীব্র গতিতে বেরিয়ে আসি সেই পাথুরে রাস্তা ধরে। প্রচ্ছদ জুড়ে দৌড়ে হাঁপাতে হাঁপাতে পৌঁছই জঙ্গল পেরিয়ে গাড়ির সামনে। ড্রাইভার তৈরি ছিল। অজিতেশ বলার সঙ্গে সঙ্গেই আমরা ফিরে গেলাম বাংলোতে। এমন অভিজ্ঞতা যে হতে পারে তা আমাদের কল্পনারও অতীত। আর সেই গুহার মধ্যে যে কোনো রকমে কোনো অভিশাপ নেই সেটা একদম জলের মতো স্পষ্ট। আর আমাদের উপর হামলার কাজ যে কোনো বড় গ্যাংয়ের কাজ, সেটা মানুষেরই বিকৃত মস্তিষ্কের কাজ, সেটা সকলেই বুঝতে পারলাম। অজিতেশ বাংলোতে ফিরেই প্রথমে ফোন করে দিল স্থানীয় পুলিশকে, যাতে তারা অচেনা ছেলেটার মৃতদেহ উদ্ধার করে। আর আমাদের উপর হওয়া হামলার কথাও খুলে বলে পুলিশকে। তবে সেটা বলার পরেও অজিতেশ প্রায় 1 ঘন্টা ধরে ফোনে কথা বলল অফিসার সহায়ের সঙ্গে। তবে সে যে কি বলল তা আমি কিছুই বুঝতে পারলাম না। তবে অজিতেশ যে কোনো বড় রহস্যের গন্ধ পেয়েছে সেটা স্পষ্ট। তবে কি রহস্য লুকিয়ে আছে গুহার অন্ধকারে? আর যে অদ্ভুত রহস্যময় জন্তুর আওয়াজ আমরা শুনেছিলাম সেটাই বা কোন জন্তুর? অভিশাপ কি সত্যি আছে, নাকি অভিশাপের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু যা হয়তো বদলে দেবে ভবিষ্যৎ? এত সব প্রশ্ন মনের মধ্যে যখন গিজগিজ করছে, তবে সেই দিন গুহা থেকে ফিরে অজিতেশ কেমন যেন একটু নিজেকে ভাবনার জগতে নিজেকে ডুবিয়ে দিল। আমি জানি ও এখন সমস্ত রহস্যগুলো সাজাচ্ছে নিজের মনের মধ্যে, আর এখন ওকে বিরক্ত করা একদম পছন্দ করে না। সারাটা দিন সে হয়তো পুরো ঘরে পায়চারি করতে করতে সিগারেট টেনে কাটিয়েছে, অথবা তার লাল রঙের ডায়েরিটায় কিছু একটা লিখে কাটিয়েছে। তবে সে গুহার মধ্যে পাওয়া প্রাচীন বইটাও প্রফেসর দেবাংশুবাবুর লেখা নোটগুলো খুব খুঁটিয়ে দেখেছে। তবে বেলা যখন প্রায় দুপুর 2টোর কাছাকাছি সে হঠাৎ উঠে দাঁড়িয়ে উত্তেজিত স্বরে বলল, অমরজিৎ, এতক্ষণে সব ঘটনা মোটামুটি পরিষ্কার হলো আমার কাছে। তবে কিছু উত্তর এখনো পাওয়া বাকি। ওইগুলোর উত্তর খুঁজতে পারলেই আমরা ওই পাহাড়ি গুহার রহস্য ভেদ করতে পারবো। আর তুমি জানলে অবাক হবে, ইন্সপেক্টর সহায় আমি এটা জানিয়েছেন যে ওই গুহার মুখের আগেও 3টে লাশ পাওয়া গিয়েছিল, আজ থেকে বহু মাস আগে। আমার মনে কিছু প্রশ্ন আছে, সেইগুলো একবার খুঁজতে হবে। আমি একটু থানার দিকে বেরোচ্ছি, তবে আমার মন বলছে আমরা রাতে আবার সেই গুহার দিকে যাব, কারণ আজ রাতটুকুই আমাদের হাতে থাকবে সেই গোপন রহস্য ভেদ করার জন্য। আমি ঠিক বুঝতে পারলাম না অজিতেশ কোন রহস্যের কথা বলছে, তবে আমি আর তাকে প্রশ্ন করলাম না। এর আগেও আমরা বহুবার সত্য অনুসন্ধানের জন্য রাতে
অভিযান করেছি, তাই সেটা নিয়ে ভাবনার কারণ নেই। সে বেরিয়ে যাবার পর আমি একটু ওর লাল রঙের ডায়েরিটায় খুলে দেখছিলাম। সেখানে নীল রঙের পেনের কালি দিয়ে লেখা কিছু প্রশ্ন, যেগুলোর মধ্যে লুকিয়ে আছে আসল রহস্য। যেমন, প্রফেসর দেবাংশু কি গুহার মধ্যে লুকিয়ে ঢুকেছিলেন, তাই তার উপর কোনো হামলা হয়নি? গুহার মধ্যে থাকা ছায়ার দেবতার মূর্তি বহু প্রাচীন হলেও পাথুরে দেওয়ালে লিপিগুলো কি সেই সময়ের? সোনার প্রাচীন মুদ্রাগুলো কি কোনো রহস্যের ইঙ্গিত, না গুহার ভেতরে মানুষকে আকৃষ্ট করে নিয়ে যাবার প্রচেষ্টা? গুহার মধ্যেকার অদ্ভুত জন্তুটার গর্জন কানে গেলেও সে হামলা করল না কেন? আর জন্তুটা কি সত্যি হিংস্র? অভিশাপের পেছনে কোনো গোপন ষড়যন্ত্রের ছাপ কি আছে? ছেলেটিকে মেরে ফেলার কারণ কি? সে কি ভয়ে আমাদের আরো কিছু জানাতে চেয়েছিল? গুহাটার এক জায়গা দিয়ে প্রবেশদ্বার আছে, নাকি অপর কোনো গোপন রাস্তা উপস্থিত? সতর্কতার ভিত্তিতে আজই কি সব সরিয়ে ফেলা হবে? রহস্য ঘনীভূত হওয়ার সম্ভাবনা কতটা? প্রতিটা প্রশ্ন দেখার পর আমি বুঝলাম এই সবের উত্তর একজনই দিতে পারে, সে হলো অজিতেশ। আর এই সমস্ত কিছু রহস্য ভেদ ও করবে, তাতে যা কিছু হয়ে যাক। কিন্তু তার খাতাটা দেখতে দেখতে একটা রহস্য যেন আমার মাথায়ও খেলে গেল। অজিতেশ বিকাল নাগাদ ঘরে ফিরে আসতেই আমি আমার সন্দেহের কথা তাকে জানালাম আর জিজ্ঞেস করলাম, আচ্ছা অজিতেশ, তুমি কি একটা ব্যাপার খেয়াল করেছো যে গুহার দেয়ালে যে লিপিগুলো রয়েছে তার মধ্যে কিছু সংস্কৃত ভাষায় লেখা ছিল বোধহয়? আর এই লেখাগুলো যদি প্রাচীন না হয় তবে কি হবে? বন্ধু, তুমি এখন ব্যাপারটা ধরতে পেরেছো? আমার চোখে সেটা আগেই পড়েছিল। আসলে একটা প্রাচীন লিপির সঙ্গে কয়েকদিন আগে করা লিপির মধ্যে 1000 গুণ তফাৎ থাকবে। আর তফাৎটা পাথরের গায়ে বলে সেটা স্পষ্ট ধরা পড়েছে। অর্থাৎ সেই গুহার অভিশাপকে কাজে লাগিয়ে কিছু অসাধু লোক তাদের কার্যসিদ্ধি করে চলেছে। আর আমার মন বলে সেখানে এমন কিছু লুকানো আছে যা সুধাংশুবাবু বুঝতে পেরেছিলেন, তাই তাকে শেষ করে দেওয়া হলো। আর তুমি যে থানায় গেলে একটু আগে, তা কি ঠিক করে এলে? নতুন কি কিছু জানতে পারলে নাকি? এখন এর উত্তর তুমি পাবে না অমরজিৎ, রাতের জন্য অপেক্ষা করো। তবে এইটুকু বলছি, আজ রাতের সব রহস্যের সমাধান হবে। অজিতেশ স্যার, আমিও আপনাদের সাথে যেতে চাই। আশা করি আপনারা না বলবেন না। আমরা ঘরে কথা বলছিলাম, ঠিক সেই সময় রোহিণী আমাদের দরজার কাছে এসেছিল হয়তো কিছু কথা বলতে। তবে সে আমাদের কথা শুনেই প্রস্তাব দেয়। অজিতেশ তাতে বারণ করেনি। আমরা মনে মনে তখন প্রস্তুতি নিচ্ছিলাম অদ্ভুত এক রহস্যের সমাধান জানার জন্য। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের উত্তেজনাও যেন ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। রাত ঠিক 11:30 বাজার সঙ্গে সঙ্গেই আমাদের বাংলোর বাইরে অনেকগুলো গাড়ির একসঙ্গে ইঞ্জিনের শব্দ শুনতে পেলাম। আমরা তৈরিই ছিলাম। অজিতেশ বলতেই আমরা এগিয়ে গেলাম সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ জিপটির দিকে। এই গাড়ির পেছনে প্রায় 5-6টা আরও পুলিশ ভ্যান চোখে পড়ল আমাদের। আর প্রতিটা গাড়িতে যে অস্ত্রধারী পুলিশ আছে সেটা একদম স্পষ্ট। আমরা উঠে বসতেই গাড়ি ছেড়ে দিল। আর অজিতেশ বলল, অমরজিৎ, পরিচয় করিয়ে দিই, ইনি ইন্সপেক্টর সহায়, আমার পরিচিত এবং বন্ধু বলতে পারো। এর আগের বার ওনার সাথে দার্জিলিং একটা কেসের ব্যাপারে আমার পরিচয় হয়েছিল, আর ওনার সাথেই আজ রাতের অভিযানটি আমরা করব। আপনি তাহলে সেই স্বনামধন্য লেখক অমরজিৎ রায়, তাই তো? বই পড়ার অভ্যাস না থাকলেও আমি আপনার নাম শুনেছি বহুবার। এটা বেশ ভালো। অজিতেশ রহস্য ভেদ করে সত্য অনুসন্ধান করে, আর আপনি লেখার মধ্যে সেই রহস্যটা তৈরি করেন। তবে আজ যে কাজে আমরা চলেছি এটা বইয়ের থেকে অনেক গুণ বেশি। সেখানে গোলাগুলিও চলতে পারে, প্রাণের ঝুঁকিও আছে রীতিমতো। সে আর বলতে, আমি আর অজিতেশ এর আগেও বহুবার এরকম অভিযান করেছি। তবে রোহিণী হয়তো এইসবে নতুন। যাই হোক ইন্সপেক্টর, আপনি কি সন্দেহ করছেন ওই গুহার ভিতরে কি রহস্য লুকিয়ে থাকতে পারে? অজিতেশ আমাকে এটার ব্যাপারে বলতে বারণ করেছিল, তবে এখন আর আমার বলতে কোনো বাধা নেই, কারণ অনেক দিন ধরেই আমাদের পুলিশের কাছে একটা বড় স্মাগলিং চক্রের তথ্য সামনে আসছিল।
বহুদিন ধরেই এই পাহাড়ি শহরে ছড়িয়ে পড়ছে বহু নকল ওষুধের কারবার। আর তার সাথে পাহাড়ের জঙ্গলে পাওয়া যায় এমন কিছু জন্তু, যেমন রেড পান্ডা, তারপর ভাল্লুক, তারা তো মাঝে মাঝেই বন থেকে হারিয়ে যাচ্ছে। তাই আমাদের অনুমান এই স্মাগলার টিম অনেক দিন ধরেই এই কাজ করে চলেছে। তবে সঠিক তথ্য প্রমাণ আর তাদের ঘাঁটির খোঁজ না পাওয়ার জন্য আমরা তাদেরকে ধরতে পারিনি। তবে সহায়, তোমায় যা বলা ছিল তোমার সবকিছু মনে আছে তো? আমাদের সবকটা গাড়ি যেন গুহা থেকে অনেকটা দূরে থামানো হয়, আর তোমার বাকি পুলিশরা যেন অস্ত্র নিয়ে প্রস্তুত থাকে, একেবারে প্রস্তুত। তারা নিজেদের জায়গা নিয়ে নিক, সঠিক সময় এলে আমি সিগন্যাল দেব। সবাইকে বলা আছে অজিতেশ, তোমার চিন্তার কোনো কারণ নেই। তবে আমরা কি গুহা পথ ধরেই ভেতরে যাব? আমরা ওই পথ ধরেই ভিতরে যাব, যাতে স্মাগলাররা সতর্ক না হয়ে যায়। ওরা বুঝতে পেরে গেলে আগেই সরে পড়বে। তবে অন্য পুলিশদের বলে দিও তারা যেন গুহার অপর প্রান্তে পাহাড়ের আশেপাশে লুকিয়ে থাকে। সবাই নিজের মতো তৈরিই আছে, তবে লোকগুলো কতটা ভয়ানক সেটা আমরা কিন্তু জানি না। আর গুহার মধ্যে কত লোক আমাদের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে তার হিসেব কিন্তু আমাদের কাছে নেই। তাই অজিতেশ, তোমার হাতের বন্দুকটা কিন্তু সব সময় প্রস্তুত রেখো। অজিতেশ মাথা নেড়ে সম্মতি জানিয়ে দিল। আমরা রাতের অন্ধকারে এগিয়ে চললাম এক ভয়ানক অভিযানের উদ্দেশ্যে। কি আছে কপালে তার হদিশ আছে শুধু ভগবানের হাতে। এখানে কিন্তু আমার মন বলছে এই অভিযান কিন্তু অভিশাপের বিরুদ্ধে আলোর লড়াই। আর এই লড়াইয়ের সূত্রপাত করেছিলেন প্রফেসর দেবাংশু। তার অসমাপ্ত রহস্যের সমাধান করতেই আমরা এগিয়ে চলেছি। মনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যেন খেলে যাচ্ছে অদ্ভুত রকমের এক সাহসের অনুভূতি। আমাদের গাড়ি যখন এসে থামল পাহাড়ি সংকীর্ণ পথটার কাছে, তখন প্রায় রাত 12:30টার কাছাকাছি। আমরা এবার গাড়িগুলো দূরের জঙ্গলে রেখে পায়ে হেঁটে এগিয়ে চললাম সামনের দিকে। অজিতেশ এবং ইন্সপেক্টর আগে আগে চললেন, হাতে বন্দুক, ও তাদের পিছু পিছু আমি এবং রোহিণী, তার সঙ্গে বন্দুকধারী কয়েকজন পুলিশ। বাকি পুলিশগুলো অজিতেশের কথা মতো গুহার অন্য কোনো প্রান্তে ঘাপটি মেরে বসে আছে আশা করি। আমরা একটু সময় পর পৌঁছলাম গুহার সামনে, কালো অন্ধকার মুখটার সামনে। গুহাটা দিনের বেলা দেখেছিলাম তাই হয়তো অতটা কিছু বুঝতে পারিনি, কিন্তু এই রাতের অন্ধকারে সেটা দেখে আমার মন যেন আঁতকে উঠল। আজ রাতে গুহাটার শক্তি যেন ভয়ঙ্কর রূপ নিয়েছে, যেন কোনো গহীন অভিশাপ দানা বেঁধেছে সেই স্থানে। অজিতেশ আলো জেলে আগে আগে আমাদের পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলল। অনেকটা পথ চলে আমরা ততক্ষণে পৌঁছে গেছি পাথুরে দেওয়ালযুক্ত গুহার সেই স্থানে যেখানে প্রাচীন মূর্তিটা রয়েছে। অভিশাপ কি আছে জানি না, তবে ভয়ে শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে যাচ্ছে এই গহীন অন্ধকারে। সকালে একটা আঁশটে গন্ধ আমাদের নাকে এসেছিল বটে, তবে তখন বুঝতে পারিনি সেটা কিসের। এখন বুঝতে পারছি গুহার ভেতরে কিছু বাদুর উল্টো হয়ে ঝুলে আছে পাথরের ছাদ ও দেওয়াল দিয়ে। তাদের চোখ দেখলে ভয় হয়, তবে আরো একটা বন্য পচা গন্ধ যেন আমাদের নাকে ঠেকল, যেটা আমরা সকালেও পেয়েছিলাম। এমন সময় সকালের মতো তীব্র গর্জনের শব্দ আমাদের কানে এলো। অজিতেশ ফিসফিসিয়ে বলল, ভয় পেও না, আমার পেছন পেছন আসো, কারো কোনো বিপদ হবে না। আমরা আরো খানিকটা পথ পেরিয়ে গুহার সেই পাথুরের সিঁড়ির কাছে পৌঁছলাম। আর এবার ওই স্থানে পৌঁছলাম যেখানে সকালে প্রচুর পরিমাণ পাথর ভেঙে পড়েছিল, বা বলা যায় যে স্থানে পাথরের দেওয়ালটা ভেঙেছিল। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আমাদের দৃষ্টি আকর্ষণ করল। সকালে যেরকম দেখেছিলাম সেই জায়গাটা এখন সেরকম নেই, কারণ ওইখান দিয়ে কিছু তীব্র আলো এসে পড়ছে গুহার এই অংশে। আর সেই তীব্র আলো যে কোনো ইলেকট্রিক আলো সেটা বলে দিতে হয় না। তার মানে কি মানুষ? কোনো অভিশাপ নয়, আদিম পৃথিবী কোনো বিভীষিকা নয়। এই রহস্যের পেছনেও আছে পৃথিবীর সব থেকে হিংস্র জন্তু, মানুষ। তবে অজিতেশ এবার আমাদের থামতে বলেছে, কারণ
সামনে ফাটল ধরা অংশ দিয়ে দেখা যাচ্ছে দুটো ট্রাকে বোঝাই হচ্ছে কিছু বড় বড় কাঠের বাক্স, আর গুহার সেই অংশ চারিদিক পাথর দিয়ে ঘেরা। তবুও এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরো অনেক কাঠের বাক্স। আর সবচেয়ে আশ্চর্যজনক কাণ্ড হলো যখন আমাদের চোখের সামনে দেখতে পেলাম পরপর সারি দিয়ে সাজানো রয়েছে অনেকগুলো বৃহৎ বৃহৎ খাঁচা, আর সেই খাঁচায় বন্দি কিছু অবলা জীব। তার মধ্যে রয়েছে বহু লাল রঙের পান্ডা, কিছু সাম্বার হরিণ, আর সব থেকে অবাক করা কাণ্ড একটা মস্ত বড় খাঁচা, আর তার মধ্যে রাখা হয়েছে একটি বৃহৎ আকৃতির কালো রঙের জন্তু, যার শরীরের কালো বৃহৎ লোমগুলো জানান দিচ্ছে এ আর কেউ নয়, এটাই হলো দ্য গ্রেট হিমালয়ান ব্ল্যাক বিয়ার বা ভাল্লুক। এই জন্তু কোনোদিন চোখের সামনে দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু ওটাকে ইহানু বন্দি দশায় দেখে মনটা খারাপ হয়ে গেল। এর মধ্যে ফিসফিস করে ইন্সপেক্টর সহায় বললেন, অজিতেশ, এখানে মোট মিলিয়ে 2টো ট্রাক রয়েছে, আর আমার চোখে যতদূর ধরা পড়ছে আশেপাশে ছড়িয়ে আছে 10 জনের ওপরে লোক। আমাদের পুলিশের লোক ওদের থেকে অনেক বেশি, তবে আমাদের এখনই হামলা করা উচিত। বেশি সময় দিলে হবে না। ওদের অতর্কিতে হামলা করলে হয়তো ওরা পাল্টা হামলা করার সাহস দেখাবে না, আর চোরাই মালটাও আমরা হাতে নাতে ধরতে পারবো। তোমার কথাই ঠিক, তবে ওদের মধ্যে যে লিডার আছে ওকে আগে পাকড়াও করতে পারলে আমাদের কাজ 1000 গুণ সহজ হয়ে যাবে। আমরা এতক্ষণ লুকিয়েছিলাম বড় ভাঙা পাথরগুলোর আড়ালে, কিন্তু কতক্ষণ এইভাবে একভাবে বসে থাকবো তা জানি না। সময় যে কিভাবে কাটছে তার হিসেব নেই। চারিদিক নিস্তব্ধ আর শান্ত। ভেতরের লোকগুলোর হালকা কথার আওয়াজ ভেসে আসছে। প্রতিটা মুহূর্তে যেন মনে হচ্ছে 1 ঘন্টা। সময় যেন কাটতেই চায় না এই অন্ধকার গুহার মধ্যে। গুহার এক গোপন কোণে, যেখানে অনেক কাঠের বাক্সগুলো গুছিয়ে রাখা হয়েছে, স্মাগলারদের দল সেখানেই নিজেদের কার্যক্রম নিয়ে আলোচনা করছে। আমরা অত্যন্ত নিঃশব্দে ধীর গতিতে এগিয়ে গেলাম। এবার কাঠের বাক্সগুলোর পেছন দিকটা করে, যেখান দিয়ে সহজে আমাদের দেখতে পাওয়া যাবে না। তাড়াতাড়ি কর, আজ রাতের মধ্যেই সব মাল সরিয়ে ফেলতে হবে। পাহাড় দিয়ে আজই সব মাল এখান দিয়ে সরিয়ে নিতে হবে, আর একবার ট্রাকে উঠে বাইরে বেরিয়ে গেলেই ব্যাস, আর চিন্তা নেই, সব মাল একদম নিরাপদ। স্যার বলতে গুরু, এই পাহাড়ে ওই প্রফেসর লোকটা কি খুঁজতে এসে সব কাজ পুরো পণ্ড করে দিল। ওটার খুন হওয়ার পর থেকেই ওই পুলিশের নজর পড়েছে এইদিকে। আজ সকালেও 3-4 জন এসেছিল ওই গুহার সামনের পথ ধরে। এখানে থাকার মাল রাখা বিপজ্জনক হয়ে উঠেছে। পুলিশ যে কোনো সময় আমাদের ঠিকানার হদিশ পেয়ে যাবে, তাই তাড়াতাড়ি মালটা বের করতে হবে বস। রে, অভিশাপ আর ভুজুং ভাজুংয়ের গল্প শুনিয়ে অনেক দিন আটকে রাখা গেছে, কিন্তু আর না, ওইসব দিয়ে আর কাজ হবে না। এবার ঠিকানা পাল্টাতে হবে। আচ্ছা বস, ওই ছায়ার দেবতার গল্পটা, ওটা কি সত্যি গ্রামের মানুষ এখনো বিশ্বাস করে? আজ পালাতে পারলে কিন্তু আমরা পরে এখানে এসে আবার ঘাঁটি করতে পারবো। বিশ্বাস করার দরকার নেই, ভয় পাওয়াটাই যথেষ্ট। যতদিন গুহার চারপাশে মানুষ ছায়ার দেবতার গল্প শুনেছিল, ততদিন কেউ কোনো সন্দেহ করেনি। কিন্তু এই প্রফেসর এসেই যত গন্ডগোল করে দিল, ওকে না মেরে গুম করে দিতে হতো, বুঝলি? এই কে ওখানে? যদি কেউ আড়ি পাতার চেষ্টা করে তবে আজ সেই মরবে। খুঁজে বের কর ওটাকে। সহায় সামনে দেখো, এদের মধ্যে ওপরে 2টো লোক, ওরাই মনে হচ্ছে গ্যাংয়ের সর্দার, কারণ ওদের হাতেই ধরা রয়েছে 2টো বড় বন্দুক, আর অন্য লোকগুলো কাঠের বাক্সটাকে ট্রাকে তুলতে ব্যস্ত। আমাদের টার্গেট এখন ওই 2টো লোকই। ওরা আমাদের দেখতে পাচ্ছে না, এটাই আমাদের সুযোগ। টার্গেট করো সহায়। বদমাইশ 2টোর মধ্যে একটার পা লক্ষ্য করে গুলি চালাবে তুমি, আর অপরটার আমি। গুলিবিদ্ধ হয়ে দুজনেই পড়ে গেলে কারো কিচ্ছু করার থাকবে না, আর গুলির শব্দ শুনে বাকি পুলিশরাও আমাদের সাহায্যে এগিয়ে আসবে। তখন এরা আমাদের হাতের মুঠোয়। এটাই সঠিক সময়। যেমন বলা তেমন কাজ। কটা লোক আমাদের দিকে এগিয়ে আসছিল, কিন্তু ঠিক সেই সময় অজিতেশ এবং ইন্সপেক্টর সহায় 2 জনেরই বন্দুক একবার করে গর্জে উঠল। অজিতেশের টিপ অব্যর্থ, তবে ইন্সপেক্টরের গুলিও লেগেছে সঠিক জায়গায়। লোকগুলো তীব্র আর্তনাদ করে পড়ে গেল মাটিতে।
তাদের হাতের অস্ত্র ততক্ষণে লুটোপুটি খাচ্ছে নিচে, আর মাটি রক্তে ভিজে যাচ্ছে। একটা মুহূর্তের মধ্যেই বাকি পুলিশ কখন যে এলো আর সমস্ত গুহার বাকি লোকগুলোকে ঘিরে ফেললো সেটা বুঝতে পারলাম না। তবে এখন সব শান্ত। পুলিশ পুরো গুহাটিকে ঘিরে ফেলেছে। এখন ভয়ের কোনো কারণ নেই, আমরা নিশ্চিত এখন। সেই রাতের মতো অভিযান সফল হয়েছে, তবে রহস্যগুলো রহস্যই থেকে গেছে, আর সেই রহস্যের সমাধান করতে পারবে একজনই, তার নাম অজিতেশ বক্সী। পরে বাংলোতে ফিরে এসে অজিতেশ ইন্সপেক্টর সহায়ও আমি চেপে ধরতেই সব রহস্যের সমাধান সে আমাদের খুলে বলতে বাধ্য হয়। আমি প্রথম থেকেই বলেছিলাম এই গুহায় কোনো অভিশাপ নেই, আর অভিশাপ বলে কিছু হয় না, সবই কুসংস্কার। আর গ্রামের মানুষদের মধ্যে এই কথাটা ছড়াতে পারলে তারা সেগুলোকে বেশি করে রটিয়ে দেয়, তাতে কাজ হয় অনেক। তবে এখানে আমার অবদান অনেক ছোট, কারণ প্রফেসর দেবাংশু বাবু এই চোরাচালানকারীদের ঠিকানা আগেই জানতে পেরেছিলেন। তবে তিনি সেটা কারো সামনে বলার আগেই তাকে অত্যন্ত গোপনভাবে মেরে ফেলা হয়। ওনাকে এবং আমাদের গুহার মধ্যে দেখাও একটা ছেলেকে গুন্ডাগুলো হত্যা করে একটি রাসায়নিক পদার্থের মাধ্যমে, যার নাম হাইড্রোজেন সালফাইড। আর এই গ্যাসের এক পর্যায়ে আছে যার গন্ধ প্রচণ্ড বিষাক্ত, আর সেটা নাকের সামনে ধরলে যে কারো মৃত্যু ঘটবে। আর সেটাই হয়েছিল। তবে গুহার মধ্যে মূর্তিটা দেখে আমি বুঝতে পারছিলাম সেটা প্রাচীন, কিন্তু গুহার দেওয়ালে লেখাগুলো অত্যন্ত নতুন, তা ভালো করে দেখলেই স্পষ্ট বুঝতে পারা যায়। অর্থাৎ এখানে মানুষের আনাগোনা আছে, আর তারা চায় না এখানে অন্য লোক আসুক। পরে ইন্সপেক্টর সহায় বলেন যে এই গুহার আশেপাশে এর আগেও বহু মানুষের মৃতদেহ মিলেছে, যেটা স্থানীয় মানুষ অভিশাপ বলে এদিকে আসা বন্ধ করে দেয়। তবে সেই সুযোগ কাজে লাগিয়ে চোরাচালানকারীদের ঘাঁটি হয়ে উঠেছে এই পাহাড়। এখানে তৈরি হতো বহু পরিমাণ নকল ওষুধ, যা পার্শ্ববর্তী রাজ্য নেপালে চলে যেত রাতের অন্ধকারে, এবং এখান দিয়েই পাচার হতো বন্য বহু জন্তু, যা হয়তো বিদেশে অনেক অনেক দামে বিক্রি করা হয়। আর এই সবের সূত্র যখন মিলিত হয় তখন সব ঘটনা আমার সামনে জলের মতো পরিষ্কার হয়ে যায়। তারপর কি ঘটেছে তোমরা জানো। সুতরাং এখানে রহস্য উদ্ঘাটন মোটামুটি শেষ। এখন সত্যান্বেষী সত্য অনুসন্ধান হবে নতুন জায়গায়। সত্য সবসময় কঠিন পথ ধরেই হাঁটে, কিন্তু তার গন্তব্য অটুট থাকে। অন্ধকার যতই গভীর হোক না কেন, আলোর একটি কণা তাকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। মনে রাখবে অন্যায় সবসময় গোপনে থাকতে চায়, আর সত্য তার মুখোশ খুলে দেয়। আমরা যদি সাহস, সততা আর ন্যায় বিচারের প্রতি অটল থাকি, তবে কোনো ষড়যন্ত্রই আমাদের আটকাতে পারবে না। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে কালিম্পং শহরের গুপ্ত সন্ত্রাস। তাহলে কেমন লাগলো আপনাদের আজকের এই গল্প? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর প্রতি সপ্তাহে এরকম দুর্দান্ত সব গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।